কিছু কিছু মানুষ আছেন যারা একা হাতে ইতিহাসের গতিপথ পাল্টে দিয়েছেন। কয়েকজনের নাম বলতে পারবেন? আলেকজান্ডার, হিটলার, সুভাষচন্দ্র বসু এবং আরো অনেকে। তবে ভাবুন তো, এমন কেউ তো থাকতে পারে যাদের নাম আমরা জানি না। ইতিহাসের হারিয়ে যাওয়া পাতায় হয়তো লেখা ছিল তাদের নাম। হয়তো আজও বহু মরুভূমির চাপা পড়া বালির স্তূপের নিচে শুয়ে আছে তারা, সাক্ষী দিচ্ছে কোনো বিস্মিত ইতিহাসের, বিস্মিত অতীতের। আজকের গল্পে বর্ণিত 3টি মমি, তাদের নাম, বিবরণ, মেডিকেল ডেটা, ইনকা সভ্যতার ইতিহাস কোনোটাই কল্পনাপ্রসূত নয়। প্রতিটা শব্দ অক্ষরে অক্ষরে সত্য। যতই অবিশ্বাস্য মনে হোক, কোথাও কোনো কল্পনার আশ্রয় নেই। ঝরাপাতার নতুন একটি নিবেদনে আপনাকে স্বাগত। আজকের পর্বে শুনবেন শায়ক আমানের ইউইয়াকোর শিশু। শায়ক আমান জন্ম 1992 সালে কলকাতার তেঘরিয়ায়। ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করলেও সাহিত্য চর্চাকেই তিনি তার পেশা করেছেন। ইউটিউবে মিডনাইট হরর স্টেশন নামে তার একটি চ্যানেল রয়েছে। তার লেখা বেশ কয়েকটি গল্প এর আগে আপনারা শুনেছেন আমাদের চ্যানেলে। তার বেশ কিছু উল্লেখযোগ্য লেখা আরিন ও আদিম দেবতার উত্থান, জোনাকির রং, কুয়াশার ফুল, তার চোখের তারায়, ভাসান বাড়ি বিশেষ উল্লেখযোগ্য। আজকের গল্প ইউইয়াকোর শিশু আমরা নিয়েছি মিডনাইট হরর নামক এই বইটি থেকে। শুনতে থাকুন আজকের গল্প ইউইয়াকোর শিশু। 1999 সালে জোহান রেইনহার্ট ইউইয়াকোর 3টি মমি উদ্ধার করেন। 2001 সালে তাদের আর্জেন্টিনার জাতীয় সম্পত্তি ঘোষণা করা হয়। আজও চাইলে আর্জেন্টিনার মিউজিয়াম অফ হাই অ্যালটিটিউড আর্কিওলজি গিয়ে দেখে আসতে পারেন চিরনিদ্রায় শায়িত ইউইয়াকোর 3টি শিশুকে। লিফটের দরজা খুলে যেতেই সেরানকে চোখে পড়ল আমার। লোকটাকে আজ 30 বছর হলো দেখছি, অথচ এতদিনে চেহারার এতটুকু বদল আসেনি। সেই একই রকম ঘষা পাথরের মতো চামড়ার রং, কপালের একটা পাশে একটা পুরনো বিনাইন টিউমার, দুটো উজ্জ্বল কিন্তু ছোট চোখ এবং চোখের কোলে একই রকম কোলেস্টেরলের দাগ। এমনকি জামা কাপড় অবধি একই ধাঁচের পরে থাকে। পার্পেল জ্যাকেটের ওপরে খয়েরি হাঁটু অবধি ওভারকোট। এত একবজ্ঞা জামা কাপড় সিনেমার সুপার হিরো ছাড়া আর কারো দেখিনি। লিফট থেকে বেরোতেই সেরান এগিয়ে এলো আমার দিকে। এবার কিন্তু একটা পরিবর্তন চোখে পড়ল আমার। অন্যবার দেখা হলেই তার মুখে একটা কান এঁটো করা হাসি দেখতে পাই, এবার তার ছিটে ফোঁটাও দেখতে পেলাম না। উল্টে মনে হলো কিছু একটা কারণে ভয়ানক চিন্তিত আছে। এগিয়ে এসে আমার হাত ধরে কোনো রকম সম্ভাষণের পরোয়া না করেই টেনে নিয়ে চলল মেইন ল্যাবরেটরির দিকে। তার গতিক দেখে একটু স্তম্ভিত হয়েছিলাম। সেটা কাটিয়ে উঠে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার বলো তো সেরান? ব্যাপার যে কিছু একটা আছে সেটা ফোনে তার গলা শুনেই বুঝেছিলাম। সাধারণত আর্কিওলজির কাজে কোনো দরকার পড়লে শেষ ঠিকানা হিসেবে সে আমাকেই ফোন করে। তবে তার বেশিরভাগই তাত্ত্বিক আলোচনা। আজ মনে হয় তার থেকে বেশি সিরিয়াস কিছু ঘটেছে।
আমার মুখের দিকে না তাকিয়ে আমাকে সেইভাবে টেনে নিয়ে যেতে যেতে সে বলল, যেভাবে হোক একটা থিওরি দিতেই হবে আমাদের। একটা কিছু দাঁড় করিয়ে দিন, একটু সময় চাই আমাদের। আরে দাঁড়াও ছোকরা, কী সব বলছো বুঝতে পারছি না। কিসের থিওরি? বুঝলাম সে গুছিয়ে কথা বলার মতো অবস্থায় নেই। চোখের কোটর দুটো আরও গভীর দেখালো তার। আমি আর তেমন আপত্তি করলাম না। করিডোর পেরিয়ে আমাকে ল্যাবের দিকে নিয়ে চলল সেরান। আর্জেন্টিনার এই মেট্রোপলিটন শহর সালতায় এসে আমি থাকতে শুরু করেছি আজ বছর 5। তার আগে গোটা কলম্বিয়ার প্রায় 100-র বেশি আর্কিওলজিক্যাল ল্যাবে কাজ করেছি। ইদানিং আর সেসব কাজে তেমন আগ্রহ পাই না, শরীরেও জুত হয় না। তবে এখানে এই সালতায় অবসর জীবনে সেরানের সঙ্গে প্রাচীন পুঁথি, মমি কিংবা নতুন আবিষ্কৃত কোনো আর্কিওলজিক্যাল সাইট সম্পর্কে ফোনে আলোচনা চলে। সেও ঋদ্ধ হয়, আমারও একাকিত্ব কাটে। দিন 15 আগে সেরান আমাকে ফোন করে গল্পের ছলে বলে যে আতাকামা মরুভূমির কাছে ইউইয়াকো নামে একটা আগ্নেয় পাহাড়ে প্রাচীন ইনকা সভ্যতার কিছু নিদর্শন মিলেছে। আরও সিরিয়াস কিছু পাওয়া যায় কিনা তার খোঁজ চলছে। এর পরের 15 দিন আর তার বার্তা আমি পাইনি। আজ সকালে ফোন করে জরুরি তলব। তারপর থেকে এখনো অবধি সবই আমার কাছে অস্পষ্ট। ল্যাবের ভিতরে ঢুকে বাইরের দরজাটা বন্ধ করে দিল সেরান। ল্যাবের ভিতরে অল্প আলো জ্বালানো আছে এখন। ঘরটা শীততাপ নিয়ন্ত্রিত। পাশেই রাখা চেয়ারে একটা ছোকরা বসে অপেক্ষা করছিল আমাদের। সে উঠে দাঁড়িয়ে আমাদের দিকে এগিয়ে এলো। সেরান আঙ্গুল তুলে তাকে নির্দেশ করে দিতেই ঘরের একটা দেওয়ালের কাছে গিয়ে কয়েকটা আলো জ্বালিয়ে দিল সে। সঙ্গে সঙ্গে ঘরের একেবারে মাঝে পরপর 3টে মানুষের সাইজের কাঁচের বাক্স আলোকিত হয়ে উঠল। তার ভিতরে মানুষের দেহের আকারে কিছু রাখা আছে, সম্ভবত মমি। আমি সেই দিকে এগিয়ে গেলাম। বুঝলাম ইউইয়াকোর এক্সকেভিশন সাইট থেকেই পাওয়া গেছে এই মমিগুলো। ব্যাপারটা তাজ্জব কিছু না, তবে চিলড্রেন অফ ইউইয়াকো, ঘসঘসে গলায় বলল সেরান। আমার পাশে এসে দাঁড়ালো সে। কাচের বাক্সগুলোর ভিতরে যে 3টি মমি শোয়ানো আছে তাদের প্রথাগত মমি বলা চলে না, কারণ পচন থেকে রক্ষা করার জন্যে তাদের গায়ে হাতে পায়ে আলাদা করে কোনো আবরণ নেই। যেন 3টে স্বাভাবিক মৃতদেহকে কেউ একটু গুটিসুটি মেরে বসিয়ে রেখে গেছে। একটু পরে এসে দাহ করবে ভেবেছিল, কিন্তু ভুলে গেছে। স্তম্ভিত হয়ে কিছুক্ষণ চেয়ে রইলাম আমি। জীবনে মমি আমি কম দেখিনি, কিন্তু এত নিটোল অক্ষত মমি কোনো ছবিতেও চোখে পড়েনি আমার। 3টে মানুষের চুল, হাতের নখ, চামড়া, এমনকি ঠোঁটের ভাঁজগুলো অবধি স্পষ্ট বোঝা যায়। অবাক হয়ে সেদিকে তাকিয়েছিলাম। মমিগুলো যে 3টে ইনকা শিশুর, সেটা জামা কাপড়ের ধরন স্পষ্ট করে দিচ্ছে। 2টো মেয়ে, একটা ছেলে। একটি মেয়ে বাকি দুজনের থেকে বয়সে খানিকটা বড়। মিনিট খানেক তাদের ভালো করে দেখে সেরানের দিকে ফিরলাম। এ তো কাপা কোচা মনে হচ্ছে। এস, কাপা কোচা, সন্দেহ নেই আমাদের। কিন্তু প্রশ্ন হলো কিসের জন্য? সেরান গম্ভীর মুখে বলল, ইনকা সভ্যতার মানুষ কথা বলতো কেচুয়া ভাষায়। সে ভাষাতে কাপা কোচার অর্থ হলো বলি।
বিশেষ করে শিশু বলি। আজ থেকে প্রায় 700 বছর আগে দক্ষিণ আমেরিকার ডান প্রান্ত জুড়ে আন্দিজ পর্বতের গা ঘেঁষে গড়ে উঠেছিল মহান ইনকা সভ্যতা। ইনকাদের সম্পর্কে আমরা জানতে পারি খুবই কম, কারণ কোনো লিখিত ভাষা ছিল না তাদের। ফলে টাকা পয়সার চলও ছিল না। ব্যবসা বাণিজ্য হতো আদান প্রদানের উপরে ভিত্তি করে। তবে ইনকারা অর্থনৈতিক বা সামাজিক অগ্রগতির জন্যে ইতিহাসে জনপ্রিয় নয়। জনপ্রিয় তাদের অদ্ভুতুরে ও পৈশাচিক ধর্মীয় আচার অনুষ্ঠানের জন্যে। পৃথিবীর ইতিহাসে অন্য কোনো জাতিগোষ্ঠীর মধ্যে হিউম্যান স্যাক্রিফাইস নিয়ে এত অবসেশন দেখা যায়নি। প্রায় সব রকম ওই শুভ অশুভ কাজের আগেই রিচুয়ালিস্টিক স্যাক্রিফাইস করত তারা। রাজার অভিষেক, রাজার পুত্রলাভ, কম ফলন, অধিক ফলন, রানীর মৃত্যু, সব অনুষ্ঠানের প্রধান আকর্ষণই নরবলি। এই নরবলি করা হতো মূলত 4টে পদ্ধতিতে: গলায় ফাঁস লাগিয়ে, মাথায় বাড়ি মেরে কিংবা জীবন্ত আগুনে পুড়িয়ে। এছাড়া কিছু কিছু অঞ্চলে জীবন্ত শিশুদের হৃৎপিণ্ড খুবলে বের করে সেই রক্ত দেবতার শরীরে মাখিয়ে দিত তারা। সেরান বাক্সগুলোর চারপাশে পায়চারি করতে লাগলো। আমরা পরীক্ষা করে দেখেছি, আজ থেকে 500 বছর আগে এই 3টে শিশুকে স্যাক্রিফাইস করা হয়। প্রথমে এদের ড্রাগ জাতীয় কিছু খাইয়ে অবচেতন করে পাহাড়ের মাথায় রেখে আসা হয়েছিল। পরে ওই পাহাড়েই চূড়োর কাছে একটা এয়ারটাইট ঘরের ভিতরে বন্ধ করে রেখে আসা হয়। সেখানেই মারা যায় এরা। কি রকম ঘর? ঘর ঠিক নয়, 1.5 মিটারের চেম্বার বলা চলে। তার ভিতরেই আমরা পেয়েছি মমিগুলো। 500 বছর ধরে ওখানেই পড়েছিল, এয়ারটাইট করে বন্ধ। তাছাড়া পাহাড়ের মাথায় ঠান্ডাও থাকে সবসময়। সেই জন্যই এদের মৃতদেহ পচন ধরেনি এখনো। সেরানের কথা শুনে বুঝলাম মমিগুলো নিয়ে সে উদ্বিগ্ন। কিন্তু কেন? এমন কি অস্বাভাবিক আছে 3টে শিশুর মমিতে? প্রথম মমিটার কাছে এগিয়ে যায় সেরান। সেটা দেখিয়ে বলে, কিশোরীটির নাম আমরা দিয়েছি লা ডনসিয়া। 3 জনের মধ্যে এর বয়সই সব থেকে বেশি, 15-র কাছাকাছি, অক্ষত জনি। সেকালে সুন্দরী মেয়েদেরকে আলাদা করে বড় করা হতো স্যাক্রিফাইস করে দেবতার কাছে অর্পণের জন্য। 3 শিশুর মধ্যে ডনসিয়াকেই সব থেকে বেশি যত্ন করে স্যাক্রিফাইস করা হয়। দড়ি টড়ি দিয়ে বাঁধা হয়নি, কোকা জাতীয় কোনো ড্রাগ ব্যবহার করে অবচেতন করা হয় তাকে। কথাটা বলে পাশের মমিটার দিকে এগিয়ে আসে সেরান। এটাও একটা মেয়ে, তবে বয়সে বেশ খানিকটা কম। আঙুল দিয়ে সেটা দেখিয়ে বলে, 6 বছর বয়সে স্যাক্রিফাইস করা হয় একে। মৃত্যুর পর কোনোভাবে বাজ পড়ে মাথা আর কাঁধের বেশ কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় ভাষায় বজ্রপাতকে বলা হয় রায়ো। আমরা এর নাম দিয়েছি নিনিয়া দেল রায়ো। দ্রুত পরের বাক্সটার সামনে সরে এসে আমার দিকে মুখ তুলে তাকায় সেরান। মনে মনে কিছু একটা ভেবে নেয় সে। তারপর বলে, এই মমিটার জন্যই আজ সকালে ডেকে আনা আপনাকে, এল নিনিও। সেরানের মুখের দিকে তাকিয়ে ভয় লাগলো আমার। এত চিন্তিত আগে কোনো দিন দেখিনি তাকে। পকেট থেকে একটা ছোট নোটবুক বের করে কিছু যেন দেখলো। তারপর বলল, এল নিনিও মারা যায় শ্বাসরুদ্ধ হয়ে। অন্য দুটো মমিকে দড়ি দিয়ে বাঁধা হয়নি, কিন্তু এল নিনিওকে বাঁধা হয়। এমনকি তার শরীরে চোট আঘাতের চিহ্নও আছে। দড়ি দিয়ে এত শক্ত করে তাকে বাঁধা হয় যে সেই দড়ির চাপেই শ্বাসরুদ্ধ হয়ে সে মারা যায়। তার মমির পাশে আমরা রক্তবমির চিহ্নও দেখেছি। সেরান প্রশ্নটা করার আগেই আমি বলে উঠি, অ্যাবসার্ড।
কাপা কোচার আগে যেসব বাচ্চাকে স্যাক্রিফাইস করা হবে তাদের চূড়ান্ত যত্ন নিত ইনকারা, কারণ তাদের দেবতার কাছে উৎসর্গ করা হচ্ছে, আগের দুটো মমিকে যেমন করা হয়েছে। দ্যাট ইজ দ্য বিগ কোয়েশ্চেন প্রফেসর। হাত মুখের সামনে তুলে একবার কপালের ঘাম মুছে সেরান। কেন কেন এই মমির ওপর এমন পাশবিক অত্যাচার চালালো তারা? মমিটার দিকে তাকিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম আমি। দুটো হাঁটুর মাঝে মাথা গুজে দুটো হাত সামনে করে বসে আছে বছর সাতেকের ছেলেটা। বোঝা যায় দড়ির চাপেই তার শরীরের কয়েকটা অংশ ভেঙে চুরে গেছে। কিন্তু আমাকে কি করতে বলছো সেরান? থমথমে স্বরে সেরান বলল, সব রকম মেডিকেল টেস্ট চালিয়েছি, দরকার পড়লে তার সবই দেওয়া হবে আপনাকে। মমিগুলো যখন উদ্ধার করা হয় সেই সময়কার সব ছবি আছে আমাদের কাছে। কনফিডেন্সিয়াল সমস্ত তথ্য আপনি হাতের কাছে পাবেন, কিন্তু এই রহস্যের আপনাকে সমাধান করতে হবে। আমি আমি কি করে করব সেরান? সেটা আমাদের জানা নেই, তবে সময় নেই আমাদের হাতে। হোয়াট ননসেন্স! তুমি কি নতুন বহাল হয়েছো এখানে? এটা কি ক্রসওয়ার্ড পাজেল যে টেবিলে বসলাম আর সলভ করে ফেললাম? আপনাকে আমরা জোর করছি না, জানি মমিগুলো আমরা বেশিক্ষণ এখানে রাখতে পারবো না। সব রকম টেস্ট আর মডিফিকেশন হয়ে গেছে। আজ সন্ধ্যের মধ্যে কিছু একটা কারণ না দেখাতে পারলে কাল সকালেই মিউজিয়ামে চলে যাবে এগুলো। গেলেই বা অসুবিধা কি? আমি হাত উল্টে জিজ্ঞেস করলাম। আপনি বুঝতে পারছেন না প্রফেসর? 1532 নাগাদ স্প্যানিশ অভিযাত্রী পিজারোর হাতে বন্দী হন শেষ ইনকা রাজা আতাহুলাপ্পা। পিজারো তাকে একটা থামের সঙ্গে বেঁধে দুটো অপশন দেন: এক, জীবন্ত দগ্ধ করে মৃত্যু; দুই, গলায় ফাঁস লাগিয়ে হত্যা। আগুনে পুড়িয়ে মরলে স্বর্গে গিয়ে শরীর থাকবে না, এই ভেবে আতাহুলাপ্পা দ্বিতীয় পন্থা পছন্দ করেন। লোহার শিকল গলায় পরিয়ে শ্বাসরোধ করে এক্সিকিউট করা হয় তাকে। এরপর থেকে খুব দ্রুত ইনকা সভ্যতা শেষ হয়ে যায়। সালটা খেয়াল করুন, 1532। আমাদের খুঁজে পাওয়া মমিগুলো ওর কয়েক বছর আগে স্যাক্রিফাইস করা হয়। ব্যাপারটা আন্দাজ করতে পারছিলাম আমি। বললাম, মানে তুমি বলছো স্প্যানিশ আক্রমণ থেকে বাঁচবার জন্যেই 3টি শিশুকে স্যাক্রিফাইস করা হয়? আমি বলছি 300 বছরের সভ্যতা শেষ হওয়ার ঠিক মুখে একটা ধর্মান্ধ কোরা জাতিগোষ্ঠী তাদের রাজার জীবন রক্ষার উদ্দেশ্যে 3টে শিশুকে স্যাক্রিফাইস করল। কিন্তু তাদের এতদিনের রীতিনীতি পালন করল না। এল নিনিওকে মারধর, এমনকি শ্বাসরোধ করে হত্যা করা হলো। মমির দিক থেকে মুখ ফিরিয়ে আমি স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ। মুখের উপর থেকে একবার হাত চালিয়ে নিয়ে বললাম, বেশ, আমি চেষ্টা করব, কিন্তু তাতে লাভ হবে এমন কিছু কথা আমি দিতে পারছি না। আমার কথা শেষ হতেই বাইরের দরজার দিকে পা বাড়ালো সেরান। যেতে যেতে বলল, আমি সব কাগজপত্র পাঠিয়ে দিচ্ছি আপনাকে, আর যা যা দরকার রড্রিগোকে জিজ্ঞেস করলেই পাবেন। বুঝলাম ঘরের দরজার কাছে চেয়ারে বসে থাকা ছেলেটির নাম রড্রিগো। সে আমার দিকে এগিয়ে এসে একটু হাসল। ঘরের বাকি আলোগুলো এতক্ষণে জ্বালিয়ে দিয়েছে। আমি একবার দুহাত ছড়িয়ে আড়মোড়া ভাঙলাম, আলাপ জমানোর চেষ্টা করলাম। তুমি এখানে কাজ করছো কতদিন? এই বছর দুয়েক, সংক্ষিপ্ত উত্তর দিল সে। ছোকরাকে দেখে মনে হয় তার বয়স 30-এর ঘরে। তার উপরে নতুন বহাল হয়েছে। যতক্ষণ না কাগজপত্র আসছে আমার করার কিছু নেই। জিজ্ঞেস করলাম, এগুলো যখন এক্সক্যাভেট করা হয় তুমি সামনে ছিলে? হ্যাঁ। ওপর নিচে মাথা নাড়ায় রড্রিগেজ। আমরা প্রথমে ভয় পেয়ে গেছিলাম স্যার। স্যার বলার দরকার নেই, কিন্তু ভয় পেয়েছিলে কেন? সে একটু লাজুক হেসে বলল, এত নতুনের মতো ছিল মৃতদেহগুলো যে মনে হচ্ছিল ওরা ঘুমিয়ে আছে। ওদের
চোখ কোন দিকে ছিল বলতে পারবে? মানে যখন ওদের উদ্ধার করা হলো তখন কোন দিকে তাকিয়েছিল ওরা? মাথার মধ্যে ছবিটা ফুটিয়ে তুলতে থাকে রড্রিগেজ। বলে, তিনজন একদিকে তাকিয়ে ছিল না, তবে এল নিনিও আর ডনসিয়া উত্তর পূর্ব দিকে চেয়েছিল। রায়টা আমার মনে পড়ছে না স্যার। দুটো আঙুল থুতনির নিচে জড়ো করে ভাবনায় ডুব দিই আমি। কিছুটা সময় কাটতে রড্রিগেজ বলে, আপনার কি মনে হচ্ছে স্যার? আমি থুতনি থেকে হাত সরিয়ে বলি, হ্যাঁ, শুধু এল নিনিওর মৃত্যুটাই নয় বুঝলে, এই মমিগুলোতে আরও কিছু অসঙ্গতি আছে। এদিকে এসো, একটা জিনিস দেখাই। কথাটা বলে লা ডনসিয়ার দিকে এগিয়ে আসি আমি। কাঁচের উপর দিয়ে রড্রিগেজও ঝুঁকে পড়ে, চোখ রাখে তার উপরে। রড্রিগেজ, মেয়েটার ঘন কালো চুলের মধ্যে কয়েকটা সাদা চুল দেখতে পাচ্ছ? হ্যাঁ, অনেকগুলো সাদা চুল। তুমি বলো তো আমাকে, একটা 15 বছরের মেয়ের মাথায় সাদা চুল থাকার কথা তো নয়। সেকালে এই অঞ্চলে সাদা চুল একমাত্র বয়সের কারণ ছাড়া হতো না। তাহলে কি করে সাদা হলো চুলগুলো? আমি একটু সময় নিয়ে বললাম, কোনো কারণে প্রবল মানসিক দুশ্চিন্তায় ছিল ওই লা ডনসিয়া, সে কারণেই তার চুল সাদা হয়ে যায়। তাছাড়া মুখ ফিরিয়ে আমি দেখলাম ঘরে ঢুকছে সেরান, তার পিছনে আরেকজন লোক, হাতে দুটো ফ্ল্যাপ ফাইল। সেদিক থেকে মুখ ফিরিয়ে বললাম, ইনকারা সূর্যের উপাসক ছিল। সাধারণত সূর্য যেদিক থেকে ওঠে সেদিকে মুখ করেই স্যাক্রিফাইস করা হতো তাদের, কিন্তু তুমি যা বললে তাতে মনে হচ্ছে সেটা পালন করা হয়নি এখানে। যে ঘরে মমিগুলো রাখা আছে তার ঠিক লাগোয়া একটা স্টাডি রুম আছে, সেদিকেই আমাকে হাত দেখালো সেরান। সঙ্গের লোকটা কাগজপত্র নিয়ে এগিয়ে এলো সেই দিকে। রড্রিগেজ তাদের পিছু নিল। আমি একবার ভালো করে 3টে মমি খুঁটিয়ে দেখে সে ঘরের ভিতরে ঢুকে এলাম। এই ঘরটা মমির ঘরের তুলনায় কিছুটা ছোট। একদিকে একটা প্রজেক্টর রাখা আছে, তার ঠিক পেছনেই হোয়াইট বোর্ড, কিছু নোটস পিন দিয়ে আটকানো আছে তার উপরে। লেখালেখি করার জন্যে একটা বড় টেবিল, তার উপরে কিছু ড্রয়িং টুল, কয়েকটা ছবি সাজিয়ে রাখা আছে টেবিলে। সেরানের সঙ্গে লোকটা ছবিগুলো একদিকে করে কাগজপত্র এনে টেবিলের ওপরে রেখে দিয়ে চলে গেল। আমি পাশের একটা চেয়ার খুঁজে নিয়ে বসে ওপরের কাগজটা হাতে তুলে নিলাম। প্রফেসর, সেরান ক্লান্ত বিষণ্ণ গলায় বলল, আমরা ধরেই নিয়েছি কাল সকালের আগেই মমিগুলো নিতে লোক আসবে এখানে। কোনো প্রেশার দিতে চাই না, উই জাস্ট ওয়ান্ট ইউ টু টেক আ লুক। ঘাড় নেড়ে কাগজগুলো চোখের সামনে তুলে ধরলাম আমি। পরপর 3টে মমির মেডিকেল এক্সামিনেশনের বিবরণ দেওয়া আছে। একটা জায়গায় এসে আমার চোখ আটকে গেল। মাথা তুলে জিজ্ঞেস করলাম, কোকা জাতীয় ড্রাগ পাওয়া গেছে? আগে হ্যাঁ, অ্যালকোহলিক কিছু খাইয়ে ওদের অবচেতন করা হয়। কিন্তু পেটে খাবার দাবার তো কিছু মেলেনি। স্ট্রেঞ্জ। আমার মনের ভিতরে একটা খটকা দেখা দেয়। পেটে ভালো মতো খাবার না থাকলে কোকা পুরোপুরি কাজ করতে পারে না। তাছাড়া আমি যতদূর জানি, ইনকারা স্যাক্রিফাইস করার আগে যাকে স্যাক্রিফাইস করা হবে তাকে ভরপুর খাওয়াতো, যাতে স্বর্গের দ্বার অবধি যেতে যেতে তার খিদে না পেয়ে যায়। আমার অন্য একটা ইনকামামির কথা মনে পড়ে যাচ্ছে, খুয়ানিতা। একে মাথায় শক্ত কিছু দিয়ে মেরে বলি দেওয়া হয়। এত জোরে মারা হয় যে খুলি মাথার একদিক থেকে অন্য দিকে সরে যায়, রক্তে ভরে যায়।
বরফের মধ্যে জমে যাওয়ায় এর গোটা শরীরটাকেই তাজা অবস্থায় উদ্ধার করা গেছে। তাতে দেখা যাচ্ছে যে মৃত্যুর কয়েক ঘন্টা আগে শাক সবজি সমেত রীতিমতো পুষ্টিকর খাবার খাওয়ানো হয়েছিল। কিন্তু এই 3 শিশু তাহলে অনাহারে থাকলো কেন? খাবার দাবার পাওয়া যায়নি, তবে কিছু লিকুইডের ট্রেস পাওয়া গেছে। আননোন সাবস্টেন্স, সম্ভবত কোনো পোষণ খাওয়ানো হয়েছিল তাদের। কেমিক্যাল অ্যানালিসিস করে তার মধ্যে কিছু অ্যানিম্যাল ব্লাড পেয়েছি আমরা। বাকি এলিমেন্ট কোনো জড়িবুটি হতে পারে, আইডেন্টিফাই করা সম্ভব হয়নি। তবে আশ্চর্যের ব্যাপার হলো, লিকুইডটা যদি রিচুয়ালেরই অংশ হয় তাহলে অন্য জায়গার মমিতেও পাওয়া যাওয়ার কথা, কিন্তু পাওয়া যায়নি। ঠিক যেন নতুন কোনো পদ্ধতিতে স্যাক্রিফাইস করা হয়েছিল এদের। কিন্তু ইনকারা যেরকম গোড়া ধার্মিক, তাতে ধর্মীয় নিয়মকানুন সহজে পাল্টে যাওয়ার কথা নয়। তাহলে হঠাৎ প্রশ্নের উত্তর পাওয়া গেল না। এল নিনিওর শরীরের আশেপাশে কিছু এনগ্রেভিংস পাওয়া গেছে। সেগুলো এই মুহূর্তে আমাদের কাছে নেই, তবে ছবিগুলো আপনাকে দেখাতে পারি। আমার সামনে কয়েকটা কালার্ড ফটোগ্রাফ রাখে সেরান। সেগুলো হাতে তুলে নিয়ে মন দিয়ে দেখতে থাকি আমি। ছবিতে কতগুলো ছোট পাথরের ফলক দেখা যাচ্ছে। তার উপরে ছেনি জাতীয় কিছু দিয়ে কয়েকটা ছবি খোদাই করা আছে। ছবিগুলো ভালো করে দেখলে বোঝা যায় ইনকাদের সাধারণ জীবনযাত্রার ছবি সেগুলো। একটার পর একটা ছবি উল্টে দেখে যেতে লাগলাম আমি। কোথাও তাদের চাষের জমিতে জল দেওয়া হচ্ছে, কোথাও একদল পশুকে বিশেষ কোনো কৌশলে এগিয়ে নিয়ে চলেছে কিছু মানুষ। কয়েক জায়গায় দেখা যাচ্ছে একটা গুলতি জাতীয় জিনিস ব্যবহার করে বড় হ্রদের মধ্যে ঢিল ছুটছে একদল লোক। এই শেষের জিনিসটা একটা রিচুয়াল। এভাবে বর্ষাকে তাড়াতাড়ি আসার জন্য আহ্বান জানাতো ইনকারা। কিন্তু আমার ভুরুটা কুঁচকে গিয়েছিল। রড্রিগেজ সেদিকে তাকিয়েই বোধহয় জিজ্ঞেস করলো, কিছু বুঝতে পারলেন প্রফেসর? বুঝলাম আমাকে অকারণে দেরি করতে দেখলে তারা দেওয়াটাই ছোকরার একটা কাজ। বললাম, এসব আর্টিফ্যাক্ট ইজিপ্টে কোনো পিরামিডের ভেতরে পাওয়া গেলে অবাক হতাম না, কিন্তু ইনকারা মৃত্যুর পর আত্মার জেগে ওঠায় বিশ্বাস করতো না। এখানে এই সব রেখেছে, তার নিশ্চয়ই কোনো কারণ আছে। কি কারণ? ছবিগুলো ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবে সেরান। ছবির স্ট্যাকটা আমি সেরানের সামনে ফেলে দিয়ে বলি, যে সময়ে স্যাক্রিফাইস করা হয়েছে সে সময় ইনকা সভ্যতা প্রায় শেষের মুখে। তারা জানতো যে আর বড়জোর কয়েক বছর তাদের সভ্যতা টিকে থাকবে। সভ্যতা চুলোয় যাক, সেসব নিয়ে অত মাথা ঘামায়নি তারা। ইনকাদের সব থেকে বড় ভয় ছিল যে তাদের বিলুপ্তির সঙ্গে সঙ্গে তাদের ধর্ম পৃথিবীর বুক থেকে মুছে যাবে। এমনিতেই সে সময়ে স্প্যানিশ ইনভেডাররা এক হাতে বাইবেল আর অন্য হাতে তলোয়ার নিয়ে শেষ করতে শুরু করেছে তাদের। প্রথমে বাইবেল, সেটা কাজে না লাগলে তলোয়ার। ফলে তারা নিজেদের সভ্যতার কিছু এপিটোমকে রেখে যেতে চেয়েছিল। সেরান আর রড্রিগেজ ভালো করে লক্ষ্য করছিল ছবিগুলো। আমি বলতে থাকি, বেশিরভাগ ছবিতেই দেবতার মাহাত্ম্য বর্ণনা করা হচ্ছে। কিভাবে দেবতার মন পেতে হবে সেটাও বলা আছে কোথাও কোথাও। ইনকাদের না যিশু ছিল, না বাইবেল। তারা এভাবেই নিজেদের ধর্মের স্বাক্ষর রেখে যেতে চেয়েছিল। কিন্তু প্রশ্ন হলো, আমি একটু থেমে বলি, সে স্বাক্ষর তারা 3টে মৃত শিশুর দেহের আশেপাশে রেখে গেল কেন? আরও বেশ কিছুক্ষণ সেখানে বসে ঘর থেকে বেরিয়ে গেল সেরান। যাওয়ার আগে আমাকে আবারও একবার বলে গেল, কোনো দরকার পড়লেই যেন রড্রিগেজকে ডাকি। তবে আমার তাকে আর বিশেষ দরকার পড়ল না। কাগজপত্র উল্টে তেমন দরকারি আর কিছু পাওয়া গেল না।
বহুদিন একটানা কাজ করার অভ্যেস নেই, মাথাটা ধরে আসছিল। চেয়ার ছেড়ে উঠে পড়লাম। রড্রিগেজ আমাকে উঠতে দেখেই এগিয়ে এসে প্রশ্ন করল, কোথাও যাবেন প্রফেসর? আমি হাসি মুখে বললাম, একটা ফাঁকা জায়গা, তোমার সিগারেট চলে? সে ইঙ্গিত বুঝে একটা চওড়া হাসি এসে বলল, অন ডিউটি খাই না স্যার, শুধু আসুন আমার সঙ্গে। মমির ঘরটা পেরিয়ে আমরা ল্যাবের করিডোর দিয়ে হেঁটে বাইরে বেরিয়ে এলাম। এখানে একটা বড় সড়ো ঘের বারান্দা করা আছে। এখন তার ভেতর ফাঁকা। জায়গাটা দেখতে মনোরম। 3 দিক খোলা বলে সালতা শহরের একটা বড় অংশ দেখা যায়। কিছুটা দূরে বিখ্যাত ভিক্টোরিয়া থিয়েটারের ওপর দিকের উঁচু গম্বুজটা চোখে পড়ল। তারপর অনেকটা পথ পেরোলে একটা অতিকায় পাঁচিলের মতো লেমা ভ্যালির রেঞ্জ। মনে হয় শত্রুপক্ষের আক্রমণ থেকে বাঁচাতে কেউ যেন পরীক্ষা করে রেখেছে শহরটাকে ঘিরে। এখন অবশ্য সবই অন্ধকারে ঢেকে গেছে। ভ্যালির নিচের সবুজ রং বোঝা যাচ্ছে না। ব্যালকনিতে দাঁড়িয়ে আমি একটা সিগারেট মুখে রেখে আগুন জ্বালালাম। রড্রিগেজ অনেকক্ষণ থেকে কিছু একটা বলবে বলে ইতস্তত করছিল। এতক্ষণে সিগারেটের ধোঁয়া মুখের সামনে থেকে সরাতে সরাতে বলল, একটা কথা আমার মনে হলো প্রফেসর, কিছু মনে করবেন না। আমি কথাটার উত্তর না দিয়ে তার দিকে মুখ তুলে তাকালাম। রড্রিগেজ বলল, আপনার ব্যাখ্যা শুনে মনে হলো খ্রিস্টান মিশনারিদের ওপর বেশ রাগ আছে আপনার। রাগ আমার সব ধর্মের ওপরেই অল্প বিস্তর আছে, কারণ একটু আধটু দুষ্টুমি কোনো না কোনো সময় সবাই করে এসেছে। সে তো ইনকারাও করেছে। করেছে মানে? আমি তার দিকে কিছুটা এগিয়ে গেলাম। কয়েক হাজার জীবন্ত শিশুকে আগুনে দগ্ধ করে মেরেছিল তারা। বাবা মা নিজে এসে সূর্যের ছবি আঁকা থামে বেঁধে দিয়ে যেত তাদের ছেলে মেয়েকে আগুনে পোড়ানোর জন্যে। বলি দেওয়ার 1 মাস আগে থেকে মেয়েদের শেখানো হতো কিভাবে জামাকাপড় তৈরি করতে হয়, মাটি দিয়ে বাসন তৈরি করতে হয়, মৃত্যুর পর তারা দেবতার সেবা করবে বলে। এই ধর্মীয় সংস্কার যদি বর্বরতা না হয়, তবে বর্বরতা কাকে বলে? রড্রিগেজ আর কিছু বলে না। আমি আবার লেমা ভ্যালির অন্ধকারে চোখ রাখি। মন কিন্তু এতক্ষণে ঘোট পাকিয়ে গেছে। অনেকগুলো প্রশ্ন এসে জড়ো হয়েছে মনের ভিতর। তাহলে কি রিচুয়ালের পদ্ধতি বদলে ফেলেছিল ইনকারা? নতুন যে লিকুইড বাচ্চা 3টেকে খাওয়ানো হয়েছিল সেটা কি কাজ করত? 2টো মেয়েকে ঘরের ভিতর বন্ধ করে হত্যা করা হলো, কিন্তু ছেলেটাকে শ্বাসরুদ্ধ করে মারা হলো কেন? লা ডনসিয়ার মাথায় সাদা চুল এলো কি করে? কিসের চিন্তায় ডুবে থাকতো সে? সাম্রাজ্য শেষ হয়ে আসছে দেখে ঠিক কি করতে চাইছিল ইনকারা? পাথরের ওপর খোদাই করা লেখাগুলো একটা ক্ষীণ আলো দেখতে পাচ্ছি যেন। সমস্ত ঘটনাগুলো কোথাও একটা সুতো দিয়ে বাঁধা আছে, শুধু আমিই দেখতে পারছি না। আচ্ছা, যেখান থেকে এদের উদ্ধার করা হয়েছে তার আশেপাশে সভ্যতার চিহ্ন পাওয়া যায়নি? সেটাই আশ্চর্যের। গোটা অঞ্চলে একই সময়ে মৃত এবং বহু মানুষের হাড়গোড় পাওয়া গেছে। সমস্ত দেখে মনে হয় গোটা গ্রামটাই যেন একসঙ্গে সুইসাইড করেছিল। হোয়াট রিচুয়ালিস্টিক সুইসাইড! আগে হ্যাঁ, বিষাক্ত কিছু খেয়ে মারা গেছিল সবাই, প্রায় একই সঙ্গে। আমার হাত থরথর করে কেঁপে উঠল। মাথার ভিতর মনে হলো ক্ষীণ স্বরে কথা বলে উঠেছে কেউ। কয়েকটা প্রাচীন প্রশ্নের উত্তর একটু একটু করে ফুটে উঠছে মাথার ভিতর। সবটা স্পষ্ট নয়, কিছুটা আন্দাজ করে নিয়ে আমি বলতে পারি। রিপোর্টে দেখলাম মেয়ে দুটো জেনেটিক্যালি কানেক্টেড। বারান্দার খোলা অংশ দিয়ে ভেসে আসা রাতের হাওয়াটা অলৌকিক বলে মনে হলো আমার।
বেশ কিছুক্ষণ আগে রড্রিগেজ একটা কথা বলেছিল, সেটা এখন মনে পড়ে গেল। They were half sisters. রড্রিগেজ আমার শরীরের উত্তেজনাটা খেয়াল করে ভুরু কুঁচকে বলল। হাতে সিগারেটটা ছুঁড়ে ফেলে দিলাম আমি। মনের ভিতরে একটু আগে যে আলোটা দেখতে পাচ্ছিলাম সেটা ক্রমশ বড় হচ্ছে। দিস ইজ ইনসেন্স। একই পরিবারের দুজনকে একসঙ্গে স্যাক্রিফাইস করা ইনকাদের ধর্মবিরুদ্ধ ছিল। ও মাই গড! আমি দু হাতে মাথার চুল খামচে ধরলাম। কি হয়েছে প্রফেসর? আপনার কি শরীর খারাপ লাগছে? ওই 3টে শিশুকে স্যাক্রিফাইস করা হয়নি রড্রিগেজ। তাহলে ওদের প্রিজার্ভ করা হয়েছিল, স্যাক্রিফাইস করা হয়েছিল বাকি গোটা গ্রামকে। আমি মেঝের উপরেই বসে পড়লাম। মানে কি বলতে চাইছেন আপনি? আমি একটা হাত তুলে তাকে থামিয়ে দিলাম। উত্তরটা না দিয়েই একটা প্রশ্ন করলাম। একটু আগে তুমি বলছিলে না, যখন মমিগুলোকে উদ্ধার করা হচ্ছিল তখন ওগুলোকে দেখে তোমার মনে হচ্ছিল ওরা ঘুমিয়ে আছে? হ্যাঁ বলেছিলাম, কিন্তু তাতে ওরা সত্যি ঘুমিয়ে আছে রড্রিগেজ। আমি মাথা থেকে হাত সরিয়ে বললাম, স্যাক্রিফাইস করার আগে যে অজ্ঞাত তরল ওদেরকে খাওয়ানো হয়েছিল সেটা ওদের শরীরকে একটা হাইবারনেশন স্টেটে রেখে দিয়েছে। এতক্ষণে নিজের ওয়াকিতে কিছু একটা নির্দেশ পাঠিয়েছিল সেরান। তার পায়ের আওয়াজ পেয়ে আমি নিজেই ঢুকে এলাম মমির ঘরে। এখনও কাচের বাক্সের ভিতরে একইভাবে শুয়ে আছে তারা, ঠিক মাতৃগর্ভে বড় হতে থাকা ভ্রূণের মতন, জন্মলাভের প্রতীক্ষায়। তাদের সামনে ধীরে ধীরে এগিয়ে যাই আমি। সেরান নিজে থেকে কিছুই জিজ্ঞেস করে না। রড্রিগেজের সঙ্গে কিছু একটা আলোচনা করে নেয় চাপা স্বরে। আমি তাদের দিকে ফিরে বললাম, ইউয়াকোর ইনকারা বুঝতে পেরেছিল তাদের সাম্রাজ্য এবং সেই সঙ্গে ধর্ম আর বেশি দিন টিকবে না। ক্রিশ্চিয়ানিটি এসে গ্রাস করে ফেলবে ওদের সব দেবতাকে। ইনকারা জ্যোতিষে বিশ্বাস করত। ওরা হিসেব করে দেখে ইতিহাসের ঘড়িতে আবার কোনো সময়ে জেগে উঠতে পারে ইনকা সভ্যতা। সেই সময়ের জন্যে 3টে শিশুকে ঘুম পাড়িয়ে রাখা হয় সেরান, কয়েকশো বছরের ঘুম। কিন্তু কেন? কয়েকশো বছর পরে তারা জেগে উঠলে লাভ কি? টু রিপুলেট টু গ্রো। জেগে উঠে আবার ইনকা সভ্যতা আর তার ধর্মনীতিকে প্রচার করবে ওরা, ওদের সন্তানেরা। দে আর স্লিপিং মেসিহা। কথাগুলো মাথার ভিতরে গেঁথে নিতে একটু সময় লাগলো সেরানের। কিন্তু আমাদের প্রশ্ন থেকেই যাচ্ছে, রিপুলেটি যদি করতে হবে তাহলে এল নিনিওকে হত্যা করা হলো কেন? ডোন্ট ইউ সি, এল নিনিওকে অন্য কেউ হত্যা করেনি, করেছে তার 2 মৃত্যু সঙ্গিনী, লা ডনসিয়া আর নিনিয়া ডেল রাও। দুজনে শক্ত হাতে দড়ি জড়িয়ে ওই ঘরের ভিতরেই খুন করে 7 বছরের ছেলেটিকে। তার মুখ দিয়ে রক্ত আর বমি বেরিয়ে আসে। কিন্তু কেন? লা ডনসিয়ার মাথায় সাদা চুল সাক্ষ্য দেয় সে মৃত্যুর আগে দীর্ঘদিন কোনো কারণে দুশ্চিন্তায় ছিল। 10 বছর বয়স থেকে সে জানত কোনো একদিন কয়েকশো বছরের জন্যে শীত ঘুমে পাঠানো হবে তাকে এবং তার হাফ সিস্টারকে। কিন্তু কয়েকশো কেন, কয়েক লক্ষ বছর পরেও জেগে উঠতে চায়নি সে শুধু এল নিনিওকে তার 1.5 ফুট ঘরের ভিতরেই শ্বাসরুদ্ধ করে খুন করতে চেয়েছিল। পেটে খাবার ছিল না বলে তার এবং দেল রাওর শরীরে কোকা কাজ করেনি। রায়ও সম্ভবত কোনো কারণে ছটফট করায় তাকে দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়। পাথরের ঘরে বন্দি হবার পরেই চোখ মেলে তাকায় লা ডনসিয়া। রায়োর শরীরকে বন্ধনমুক্ত করে সে।
তারপর দুই বোনে সেই দড়ির ফাঁস পরিয়ে দেয় এল নিনিওর শরীরে। দুজন দুদিক থেকে সেই ফাঁসে জড়িয়েই শ্বাসরুদ্ধ করে মারে নিনিওকে। কিন্তু কেন? কি চাইছিল সে? লা ডনসিয়ার বাক্সটার কাছে এগিয়ে আসি আমি। তার বন্ধ হয়ে থাকা চোখ দুটোর দিকে তাকিয়ে বলতে থাকি, যে ধর্ম মানুষকে বর্বরতা শেখায়, নিষ্পাপ শিশুদের বলিদান চায়, যে ধর্মের অনুসরণকারীরা অন্ধবিশ্বাস আর কুসংস্কারের মোহে জড়িয়ে হাজার হাজার শিশুকে হত্যা করে, মা বাবা নিজের সন্তানকে দড়ি দিয়ে বেঁধে পুড়িয়ে ফেলে, সেই ধর্ম, সেই দেবতা আরেকবার জেগে উঠুক, তা সে চায়নি। এল নিনিওকে মেরে ফেললে ইনকা সভ্যতার অন্তিম রক্তবিন্দুটাও শেষ হয়ে যাবে। তাদের রক্তলোভী দেবতা চিরকালের মতো বিদায় নেবে পৃথিবীর বুক থেকে। আজ থেকে 500 বছর আগের এই অশিক্ষিত দুই কিশোরী এইটুকু লুকানো ইচ্ছা নিয়েই এগিয়ে গেছিল মৃত্যুর দিকে। কিছুক্ষণ ঘরের ভিতরে চাপা নিস্তব্ধতা ঘন হতে লাগলো। রদ্রিগেজের ঘন ঘন নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছি আমি। ঘরের এক কোণে একটা চেয়ার খুঁজে নিয়ে বসে পড়েছে সেরান। কয়েক মিনিট পরে প্রথম কথা ফুটল তার গলায়। কিন্তু কেন? আমার পক্ষে বলা সম্ভব নয়। হতে পারে ওটা কিছুই না, ওদের হাজারটা কুসংস্কারের মধ্যে আরেকটা। কয়েকটা প্রাণীর রক্ত মিশিয়ে মন্ত্রতন্ত্র করে তৈরি করেছিল। ভেবেছিল ওই এলিক্সির অফ লাইফই কয়েক যুগ পরে ওদের জাগিয়ে তুলবে। তবে দুই বোন বিশ্বাস করেছিল সেটা। তারা ঈশ্বরকে, তাদের ধর্মকে অবিশ্বাস করত না। শুধু সেই নৃশংস ঈশ্বরের কফিনে পেরেক মারার সাহসটা ছিল তাদের। আমার দুই সঙ্গী চুপ করে যায়। ভিতরের কোনো ঘর থেকে টেলিফোন বাজার আওয়াজ ভেসে আসে। ঘরের বাইরে অন্ধকার আরেকটু ঘন হয়ে আসতে থাকে। রাত বেড়ে উঠছে। ঘরে উপস্থিত দুজনের মুখের দিকে একবার চোখ বুলিয়ে নিয়ে আমি উঠে পড়ি। বুকের ভিতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে আমার। সেরান, রদ্রিগেজ, আজ আসি, দরকার পড়লে যোগাযোগ করো। আমার মুখের দিকে তাকিয়ে মৃদু মাথা নাড়ালো সেরান। তার চোখের কোলে কোলেস্টেরলের দাগ এখন আরও একটু গভীর দেখাচ্ছে। এক দৃষ্টে মাটির দিকে তাকিয়ে মন দিয়ে কিছু ভেবে চলেছে সে। হাত ঘড়িটার দিকে একবার তাকিয়ে বেরিয়েই যাচ্ছিলাম ঘর থেকে। কি মনে হতে পিছন ঘুরে আবার ফিরে এলাম কাচের বাক্সের ভিতরে রাখা দুই বোনের মমির কাছে। খয়েরি টিউনিকের কাপড় জড়িয়ে ঠিক যেন অঘরে ঘুমিয়ে চলেছে দুই বোন। হয়তো আর কোনোদিন ভাঙবে না ওদের ঘুম, হয়তো ভাঙবে, কে বলতে পারে। তবে এই অন্ধকারে ভরা ঘরের ভিতর এখন শুধু ওদের মুখ দুটোর ওপরেই সাদা আলো এসে পড়েছে। অন্ধকার ঘুচে গেছে সেখানে। শুনছিলেন ইউইয়াকোর শিশু, রচনা শায়ক আমান, গল্প পাঠে এবং রড্রিগেজের ভূমিকায় আমি বিজয়, সেরান সুখেন্দু দেবনাথ, প্রযোজনা সাহাস ক্রিয়েশন, আবহ তরঙ্গ দ্য আল্টিমেট মিউজিক, প্রচার অলঙ্করণ চারুলিপি, গল্পের সূত্রধর তিথি চক্রবর্তী, সমগ্র পরিচালনা স্টাডি একাডেমি। দেখা হচ্ছে আগামী সপ্তাহে নতুন কোনো গল্প অথবা কবিতা নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন, পাশে থাকুন ঝরাপাতা ইউটিউব চ্যানেলের। ঝরাপাতা, কবিতার এবং গল্পের কথা বিজয়ের সঙ্গে।
চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমাদের নতুন প্রতিবেদনগুলি সবার আগে নোটিফিকেশন পেতে। ভালো থাকবেন, গল্পে থাকবেন, থাকবেন ঝরা পাতার সঙ্গে।